আজকে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটি আলোচনা করব। এই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের মূল বক্তব্যটি হলো, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু উদয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এখন এই বক্তব্যটিকে জ্যামিতির দ্বারা প্রমাণ করতে হবে। তো এই বক্তব্যটির দ্বারা যে চিত্রটি আঁকা সম্ভব সেটি কি না, প্রথমেই বলেছে কোনো ত্রিভুজের, অর্থাৎ একটি ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে একটি ত্রিভুজ আঁকা যাক। মনে করা যাক এই হলো একটি ত্রিভুজ। এই ত্রিভুজটা উপপাদ্যটির বক্তব্য অনুযায়ী আঁকা হলো। এবার এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু বলে, তাহলে এই ত্রিভুজের ধরা যাক আমি নাম দিলাম এ, বি এবং সি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু হলো একটি, এবং এসি বাহুর মধ্যবিন্দু ধরা যাক এটি। এটা আনুমানিক করা হচ্ছে চোখের আন্দাজে। এবার এই মধ্যবিন্দু দুটো বাহুর দুটো মধ্যবিন্দু, ঠিক আছে, এই দুটো মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, মানে কি সরল রেখার অংশ, অর্থাৎ একটা এই সংযোগ করা হলো দুটো বিন্দুকে। এই যে রেখাংশটা পেলাম, এই রেখাংশটা তৃতীয় বাহুটির, অর্থাৎ এখানে দুটো বাহু কোনটা, এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, তাহলে অবশ্যই কোনটা 3 নম্বর বাহু, এইটি হচ্ছে এই বিসি রেখাংশটি হলো 3 নম্বর বাহু। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুটির সমান্তরাল হবে। সমান্তরাল আমরা শিখেছি কিভাবে দেখাতে হয়, অ্যারো চিহ্ন দ্বারা, তাই তো? অ্যারো চিহ্ন দ্বারা আমরা সমান্তরাল বাহুদ্বয়কে নির্দেশ করব। তাহলে তৃতীয় বাহু সমান্তরাল হবে, এবং বলেছে অর্ধেক, মানে এই বাহুর মাপ যা হবে তার দ্বিগুণ হবে এই বাহুটির মাপ, অথবা এই বাহুটির মাপ যা হবে তার অর্ধেক হয়ে যাবে এই বাহুটির মাপ। এখন সেটাকেও প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ আমরা কিভাবে করব, আমরা চিন্তা করতে হবে যে প্রমাণটা কিভাবে করব। যে সমান্তরাল সরলরেখা দেখাতে বলেছে এবং অর্ধেক দেখাতে বলেছে। এখন সমান্তরাল সরলরেখা আছে এমন কোনো জ্যামিতিক চিত্র কি জানা আছে, যে জ্যামিতিক চিত্রের মধ্যে সমান্তরাল সরলরেখা পাওয়া যায়? হ্যাঁ, জানা তো আছে। সেটি হলো সামান্তরিক। একটি সামান্তরিক যদি অঙ্কন করা যায়, সেই সামান্তরিকের আমরা জানি যে বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এইভাবে। এবং এই যে সমান্তরাল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা তখন বলতে পারি যে সামান্তরিক যদি পাওয়া যায় তার বিপরীত বাহুদ্বয় হলো সমান্তরাল। আরেকটি কথা, এখানে যদি এই বাহুটির মধ্যবিন্দু এইটে হয়ে থাকে, আমি নাম দেওয়া হয় এ, বি, সি এবং ডি, যদি এ বি বাহুর মধ্যবিন্দু ডি বলে দেওয়া যায়, ডি দেওয়া হয়ে গেছে, ই বলা হলো, তাহলে আমরা বলতে পারি তো যে ইবি এর পরিমাপটা হচ্ছে এবি এর পরিমাপের ঠিক অর্ধেক, অর্থাৎ হাফ এবি। অর্থাৎ গোটা এবি বাহুটি যা দৈর্ঘ্য তার ঠিক অর্ধেক হচ্ছে ইবি। কেন? প্রথমেই তো বলে দেওয়া হয়েছে যে ইটা কি বিন্দু, এবির মধ্যবিন্দু, অর্থাৎ মাঝখানে, একদম মাঝখানে আছে, মিড পয়েন্ট। তাহলে আমরা ইবি সমান হাফ এবি বলতে পারছি। আবার এইটাও তো বলা যায় যে হাফ ডিসি। কেন? কারণ এবির সঙ্গে তো ডিসি সমান। আবার কেন হবে? কারণ এ বি সি ডি কি ছিল? সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু কি হয়ে থাকে? সমানও হয়ে থাকে, সমান্তরালও হয় এবং সমানও হয়ে থাকে। তাহলে আমরা লিখতেই পারি যে ই বি সমান হাফ ডিসি, অর্থাৎ ওপরে বাহুর অর্ধেক অংশটা বিপরীত বাহুর হাফ বলা গেল। একমাত্র তখনই বলা সম্ভব যদি এই চতুর্ভুজটি সামান্তরিক হয়ে থাকে।
এটা একটা মাথায় রাখতে হলো। এছাড়া আমরা কি আর মাথায় রাখবো? ধরা যাক এই হলো একটি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটাকে সামান্তরিক আমরা কি করে দেখাবো, এটাকেও ভাবতে হবে যে চতুর্ভুজটাকে সামান্তরিক আমরা কি করে দেখাবো। তার উপায়গুলো আমরা আগের যে উপপাদ্যের নিয়মগুলো ছিল সেখানে আমরা শিখে এসেছি যে চতুর্ভুজকে কি করে সামান্তরিক করা যেতে পারে। কোনো একটা চতুর্ভুজে যদি বিপরীত বাহু জোড়া, অর্থাৎ এটার সঙ্গে এই বাহুটা এবং এটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হয়ে থাকে, তাহলে সামান্তরিক বলা যাবে। এছাড়া কি? এছাড়া যে কোনো এক জোড়া, মানে হয় এইটার সঙ্গে এইটা বিপরীত এক জোড়া অথবা এটার সঙ্গে এটা এক জোড়া। আমি যদি ভাবি এটার সঙ্গে এটার, তাহলে এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান্তরাল হয় এবং এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয়ে থাকে, তাহলে এই গোটা চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারি? তখন আমরা কিন্তু এই গোটা চতুর্ভুজটাকে সামান্তরিক বলতে পারবো। এটা মাথায় রাখা হলো। তাহলে প্রথমে হচ্ছে কি, একটা চতুর্ভুজকে আমরা কিভাবে সামান্তরিক করব, এই দুই উপায়ে সামান্তরিক করতে পারি। এছাড়া আরো 2-3টে উপায় আছে। তো আপাতত এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা মনে রাখছি একটাই পয়েন্ট, যেটা হচ্ছে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল যদি করা যায়, এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বলে দেবো সামান্তরিক নির্দিষ্টভাবে। এখন সমান্তরাল আমরা দেখাবো কি করে, এটাও একটা ভাবার বিষয়। যে কোনো একটা রেখা, যে কোনো দুটো রেখা আছে, সেই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সেটা আমরা কি করে বুঝবো? না, সেটাও আমরা শিখেছি। কোথায়? সেটা আমরা শিখেছি সমান্তরাল এবং ছেদকের ধর্ম, এই যে বিষয়টি ছিল আগের ক্লাসে, সেখানে আমরা শিখে এসেছি কি, যদি দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে যায়, তাহলে এই সরলরেখাটা কি বলা হয়? ছেদক। কি বলে? এটাকে বলে ছেদক। এখন এই যে ছেদকটি, এই ছেদকের দ্বারা যে একান্তর অবস্থানে যে কোণদ্বয়, এটা কি অবস্থান? এটা হচ্ছে একান্তর অবস্থান। একান্তর কোণ কেবলমাত্র কোণ হয় তা কিন্তু নয়, একান্তর হচ্ছে অবস্থান, পজিশন। তো এই একান্তর অবস্থানে যে কোণদ্বয় আছে, সেই কোণদ্বয়ের পৃথক পৃথক মান যদি একই হয়ে থাকে, অর্থাৎ যদি বলা যায় যে এটা 30 ডিগ্রি, তাহলে এটাও যদি 30 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ উভয়ে একান্তর অবস্থানের কোণদ্বয়ের মান সমান পাওয়া গেল, যদি সমান পাওয়া যায়, তাহলে এই সরলরেখা দুটোকে আমরা তখন সমান্তরাল বলে দেব। ঠিক আছে? একান্তর অবস্থানের কোণদ্বয়ের মান সমান অথবা অনুরূপ অবস্থানে কোণদ্বয়ের মান সমান, তাহলেও বলা যায়। এছাড়া আরো কি বলা যায়? এছাড়া বলা যায় যে বিপরীত অবস্থানে যে কোণদ্বয় রয়েছে অন্তঃস্থভাবে, অর্থাৎ ভেতরের দিকে, তাদের কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলেও সমান্তরাল বলা সম্ভব। এরকম আরো অনেক 2-3টে নিয়ম আছে। তো আমাদের এক্ষেত্রে আমরা কি পয়েন্ট আউট করছি? আমরা পয়েন্ট আউট করছি যে সমান্তরাল দেখাবো, তার উপায় কি? না, তার উপায় হচ্ছে আমরা মাথায় রাখবো এই উপপাদ্যটির জন্য একান্তর অবস্থানে কোণদ্বয় সমান হলে সরলরেখাদ্বয় হয়ে গেল সমান্তরাল। তাহলে প্রথম হচ্ছে সমান্তরাল কি হবে দেখাবো, সেটাকে নোট করে রাখতে হবে যে এইভাবে আমরা সমান্তরাল দেখাবো। নাম্বার 2, কি করে সামান্তরিক দেখাবো? না, সেক্ষেত্রে আমরা দেখাবো যে কোনো চতুর্ভুজের এক জোড়া, এই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, এর দ্বারা আমরা সামান্তরিক প্রমাণ করতে পারবো। সামান্তরিক, এই পয়েন্টটি মনে রাখতে হবে। নেক্সট কি মনে রাখবো? নেক্সট মনে রাখবো যখন সামান্তরিক হয়ে যাবে, তার যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু যদি পাওয়া যায়, অর্থাৎ তার একটি বাহুর অর্ধেক অংশ বিপরীত বাহুটির অর্ধেক হবে, একটি বাহুর অর্ধেক অংশটি তার বিপরীত বাহুটারও অর্ধেক হবে। অর্থাৎ
ইবি সমান হাফ ডিসি আমরা এটাও লিখতে পারবো। অর্থাৎ এই তিনটি পয়েন্টকে মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া কি মনে রাখতে হবে? এছাড়া আরো কিছু মনে রাখতে হবে যে কোনো দুটি ত্রিভুজকে আমরা কি কি উপায়ে সর্বসম করতে পারি সেটিকেও মাথায় রাখতে হবে। অর্থাৎ কি কি উপায়ে? এস এস এস, সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, আর কোণ কোণ বাহু, এই তিনটি প্রধান এই উপায়। এছাড়া আরেকটা কি আছে? সমকোণ প্রতিভুজ বাহু। তো এই যে উপায় তার সাথে সর্বসম যে করার যে নিয়ম সেটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ 4 নম্বর এতগুলো বিষয়কে মাথায় নোট ডাউন করে রাখতে হবে, মাথার মধ্যে নোট ডাউন করতে হবে, খাতায় করলে হবে। এখন তাহলে শুরু করা যাক। উপপাদ্যের বক্তব্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্রমাণ করতে হবে। তাহলে নাম দেওয়া যাক, এটা ডি আর এটাকে নাম দিলাম ই। তাহলে যে আমাদের প্রমাণের বিষয়ে সেটা কি? নাম্বার 1, ডিই সমান্তরাল বিসি দেখাতে হবে। আর নাম্বার 2 কি? ডিই ইকুয়ালস টু হাফ বিসি দেখাতে হবে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জিনিসটা মানে অনেকটা এরকম ব্যাপার। তার মানে আমাদের দরকার একটা সামান্তরিক। এখন সামান্তরিক এখানে কোথায় পাবো? এখানে প্রথমেই বলেছে সমান্তরাল দেখাতে অলরেডি। তাহলে এটার সঙ্গে একটা সমান্তরাল দেখাতে বলেছে, তার মানে এই বাহু এবং এই বাহু দ্বারা একটা সামান্তরিক আমাকে আঁকতে হবে। তো অঙ্কন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই উপপাদ্যটির জন্য। তো অঙ্কনটা আমরা কি করব? আমরা একটা চালাকি করব। আমরা জেনেই যাচ্ছি যে সামান্তরিক করতে হবে। তাহলে ইডি যে দৈর্ঘ্য তার সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটা রেখা অঙ্কন করলাম যা ইডিকেই অনুসরণ করে হচ্ছে, অর্থাৎ একটা সরলরেখা পথেই যাচ্ছে এবং এফ পর্যন্ত সেটি গিয়ে থেমে গেল। কেন থেমে গেল? কারণ ইডি যা দৈর্ঘ্য ছিল ডিএফ এর দৈর্ঘ্য তাই হলো। তার মানে কি হলো? তার মানে এফ এবং ই এর মধ্যে বিন্দু হয়ে গেল ডি অটোমেটিক আঁকাটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কন। তাহলে আমরা অঙ্কনটা বোঝা গেল যে ডি ইডি, ডি বলবো না, ডি সমান করে যদি হয় তাহলে এই দিকে বেরিয়ে যাবে। আমরা বলবো ইডি সমান করে ডিএফ অঙ্কন করা হলো। তারপর কি বলবো? তারপর এই এফ এবং বি এই দুটোকে আমরা যোগ করে দিলাম, এফ এবং বি কে যোগ করলাম। তাহলে দেখো আমরা একটি চতুর্ভুজ পেয়ে যাচ্ছি, তাই না? চতুর্ভুজের নাম কি? এফ বি সি ই, এই চতুর্ভুজ পাচ্ছি, তাই তো? এই যে এফ বি সি ই চতুর্ভুজটি আমরা পেয়ে গেলাম। এই চতুর্ভুজটি যেন এরকমই একটা ব্যাপার স্যাপার। এবার আমাদের পয়েন্ট কি ছিল? যে এই চতুর্ভুজটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সামান্তরিক করা। সামান্তরিক করতে গেলে কি করব বলেছিলাম? যে এক জোড়াকে সমান্তরাল দেখাতে হবে। এখানে অন্য অনেক উপায় আছে, সেই উপায় তোমরা ট্রাই করতেই পারো, কিন্তু এখন আপাতত আমরা ভাবছি যে এক জোড়াকে করব এবং সমান। তো এটা এই মুহূর্তে চতুর্ভুজ, সামান্তরিক বলে দেওয়া নেই। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল কিনা এখনো জানি না, সমানও কিনা তাও জানি না। তাহলে কি উপায়? তাহলে আমরা কি করে এই চতুর্ভুজটিকে সামান্তরিক দেখাবো? দেখো, এই চতুর্ভুজটার যে কোনো এক জোড়া হয় এটার সঙ্গে এটা সমান এবং সমান্তরাল দেখাতে হবে। যদি এটাকে সমান দেখাই তাহলে এটার সঙ্গে, যদি এটা সমান দেখাই তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল দেখাতে হবে। আর যদি এটার সঙ্গে এটা সমান দেখাই তাহলে এটার সঙ্গে এটাকেই সমান্তরাল দেখাতে হবে। আমি এটার সঙ্গে এটা সমান দেখালাম আর এটার সঙ্গে এটা সমান্তরাল দেখালাম, তাহলে কিন্তু ব্যাপারটা ঘটবে না, তাহলে ভুল হয়ে গেল। যে বাহুটাকে সমান্তরাল দেখাবো সেই বাহুটাকেই সমান দেখাবো। তখন খুঁজতে হবে এখানে কি কি জ্যামিতিক চিত্র উৎপন্ন হয়েছে। এখানে উৎপন্ন হয়েছে একটা চতুর্ভুজ, এটা শেপ বুঝতে পারছি না কিরকম। এইটা শেপ নির্দিষ্ট, এটা একটি ত্রিভুজ, এটা একটি ত্রিভুজ, আর এটা একটা ট্রাপিজিয়ামের মতো লাগছে। না না না, ট্রাপিজিয়াম কি করে বলি? কারণ এই বাহুটার সঙ্গে বাহুটার সমান্তরাল জানি না আমরা। তাহলে এইটা একটা ট্রাপিজিয়াম আমি বলছি কি করে? এটা তো ভুল হচ্ছে, তাই তো? এটা একটা ট্রাপিজিয়াম এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু
সমান্তরাল হয়ে থাকে। তাহলে পারফেক্ট শেপ এখানে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ এখানে পারফেক্ট শেপে রয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজকে কি সর্বসম করা যেতে পারে? এটাকে মাথায় একটা ভাবনা রাখতে হচ্ছে। লেটস ট্রাই কি করে সর্বসম করা যেতে পারে। সর্বসম যে শর্তগুলো চোখের সামনে রয়েছে। এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? এই যে একটা কোণ পেয়েছি আমরা, অ্যাঙ্গেল লিখে বসে রইলাম। আর কি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ছিল মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা এঁকেছি তো, এই বাহু সমান করে এই বাহুটা এঁকেছিলাম, তাহলে এটা মধ্যবিন্দু ছিল। বাহ, তাহলে একটা এস পাচ্ছি যে এটার সঙ্গে এটা। আর কি আর কি আর কি আর কি, আচ্ছা ওটা তো অঙ্কে বলেই দিয়েছিল যে ডিটা ছিল এবির মধ্যবিন্দু, মনে আছে? তাহলে এই যে সমান দুটো সমান পেয়ে যাচ্ছি যে এডির সঙ্গে ডিবি সমান, এটা তো বলে দিয়েছিল। ফাইন, তাহলে আর টেস্ট পাচ্ছি। এবার এ তো গাধা হয়ে গেল। এবার কি হলো, অঙ্কটা গাধার মতো করছি না তো? দেখি তো, এস এ এস এস এ এস, ফ্যান্টাস্টিক। দ্যাট ইজ এস এ এস। তাহলে রুলসটা খুঁজে পেয়ে গেছি। ফাইন, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব প্রমাণ করার সময় ত্রিভুজ এ ডি ই ও, আমরা লিখছি ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ আর কি এফ ভি ডি এর নাম্বার 1 কি একটা এস নিতে হবে, কারণ এই সিকোয়েন্সেই কিন্তু লিখি আমরা, তাই তো? একটা এস। তাহলে এসটা কি? এসটা হলো যে কোনো একটা লিখে দিই, এডি ইকুয়ালস টু এই ত্রিভুজের মধ্যে বিডি, কারণ যেহেতু ডি এবির কি মধ্য বিন্দু। নাম্বার 2 কি? অ্যাঙ্গেলটা, এই ত্রিভুজে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল এ ডি ই ইকুয়ালস টু এই ত্রিভুজে কি আছে? এফ ডি ভি। কেন কেন? বিপ্রতীপ কোণ, আমি সংক্ষেপে লিখছি অ্যাঙ্গেল। নাম্বার 3 নেক্সট এস। তাহলে এই ত্রিভুজের মধ্যে কি আছে? ডিই ইকুয়ালস টু নেক্সট ত্রিভুজটার মধ্যে এফডি। কেন? অঙ্কন করেছি যে, হ্যাঁ অঙ্কন অনুসারে। ফাইন, প্রত্যেকটার রিজন পাশে লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলছি ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এফ পি টি। সর্বসম পেয়ে যাওয়ার পর আমরা কি কি পাই? প্রচুর কিছু পাই। কি কি পাই? এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের আমরা এইটা নিয়ে কাজ করেছি, এটা নিয়ে কাজ করেছি, এটা নিয়ে কাজ করেছি, কি বাকি আছে? আর এই বাহু ইউজ হয়ে গেছে, আনইউজড কোনটা? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এ ই সমান এফ বি, কি জন্য? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, হ্যাঁ কি না? হ্যাঁ। নেক্সট আর কি পাই? এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে তো? হ্যাঁ, জি এফ ভি ইকুয়ালস টু, ঘুরে গেল অ্যাঙ্গেল এ ই টি ইকুয়ালস টু এফ টি বি। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ অ্যাঙ্গেল, তাই তো? আবার কি, এইটার সঙ্গে এইটা বলা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ। তো যত হ্যাঁ হয়ে যাক, অনেক লেখা যায়, আর পারছি না।
এবার আমরা কি করি, এগুলো করলামটা কেন, কি জন্য করলাম, করেছি একটা কারণ আছে। কি কারণ? আমাদের উদ্দেশ্য কি ছিল? সামান্তরিক, এটা চতুর্ভুজ ছিল, এই চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাতে হবে। সো আমরা পাচ্ছি, দেখো এই যে অ্যাঙ্গেল তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সেম, আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে। নাও এই অ্যাঙ্গেলটার সঙ্গে যদি এই অ্যাঙ্গেলটা সেম হয়, তাহলে কি বোঝাচ্ছে? এটা জেড ফর্ম করছে তো, জেডের মতো লাগছে, একান্তর কোণ তো, এটার সঙ্গে এটা একান্তর কোণ তো। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ? একান্তর কোণ। হ্যাঁ কি না? হ্যাঁ। যদি একান্তর কোণ হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন লাগছে? এরকম এরকম এরকম। তাহলে এটার সঙ্গে এটা একান্তর কোণ হয়েছে, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। ইয়েস অর নো? ইয়েস, দ্যাট ইজ হয়ে গেল সমান্তরাল পাচ্ছি। তার মানে এইটুকুটা সমান্তরাল, মানে গোটাটাই সমান্তরাল। তাহলে এ সি সমান্তরাল, তাহলে এসির সঙ্গে এফ বি সমান্তরাল, এসির সঙ্গে সমান্তরাল, তাহলে ইসির সঙ্গে তো সমান্তরাল করা যাবে। তাহলে এফ বির সঙ্গে ইসি কি হয়ে গেল? সমান্তরাল। পেয়ে গেছি। তাহলে এই যে এবার আমি কি ভাষা লিখবো? লিখবো এফ ই ছেদক সাপেক্ষে অ্যাঙ্গেল এ ই ডি ও অ্যাঙ্গেল এফ ডি বি। ছি ছি ছি, ডিএফবি, এটা বরাবরের ভুল। এটা ডিএফবি, রাইট? AED অ্যাঙ্গেল ও ডিএফবি কি? একান্তর কোণ। তাহলে তাহলে FB সমান্তরাল AE, তাহলে তাহলে FB সমান্তরাল AC, তাহলে FB সমান্তরাল EC। এটা আমাদের দরকার, ঠিক আছে। আবার আবার কি, আবার FB সমান ছিল AE, তাই তো? এই যে আবার AE সমান কি ছিল? AE সমান কি ছিল? EC। কারণ 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 ছিল ই এসির কি ছিল? মধ্যবিন্দু ছিল। এটা দেওয়াই ছিল আগে থেকে, প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এখন কি? FB সমান EC। দুটো থেকে কি পাচ্ছি? FB সমান্তরাল EC, FB সমান EC। তাহলে ছবিটা কেমন ছিল? FB সমান EC, FB সমান্তরাল EC। তাহলে FBCE কি হয়ে গেল? এই চতুর্ভুজটা কি হয়ে গেল? সামান্তরিক হলো কি না? তাহলে আমরা লিখতে পারি তো যে অতএব FBCE একটি সামান্তরিক। প্রমাণ করা গেল।
সামান্তরিকটা, কিন্তু সামান্তরিক প্রমাণ করাটা উদ্দেশ্য ছিল? সামান্তরিক প্রমাণ করাটা কি উদ্দেশ্য ছিল? না, ছিল না। সামান্তরিক প্রমাণটা একটা মাধ্যম। সামান্তরিক প্রমাণ করার পরে আমরা কি করব? আমরা আবার সেই আইডিয়াটা ফিরে যাই। যে আইডিয়াটা কি ছিল? যে সামান্তরিক যদি হয়ে যায় তাহলে তার যে মধ্যবিন্দুটা, তাহলে ইবি সমান লিখে যায় এটা, তাহলে আমাদের এখানে ছবিতে কি আছে? এটার সঙ্গে এটা সামান্তরিক হয়ে গেছে পুরোটাই। তাহলে এখন এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান? তাহলে এই বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, তাহলে ডিই সমান হাফ বিসি লেখা যাবে। আর যেহেতু সামান্তরিক হয়ে গেছে তাহলে এফ ই সমান্তরাল এটা, তার মানে ডিই সমান্তরাল এটা, তাহলে দুটোই প্রমাণ হয়ে গেল একসঙ্গে, তাই তো? একবার সামান্তরিকটা প্রমাণ করে ফেলেছি মানে পরপর দুটোই প্রমাণ হয়ে গেল। তাহলে আমি কি লিখি এবার? এইখানে দেখাচ্ছি যে, তাহলে আমি লিখছি যে যেহেতু সামান্তরিক হয়ে গেছে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে অতএব এফ ই সমান্তরাল বিসি লিখলাম। যেহেতু সামান্তরিক, অতএব এফ ই মানে কি? এইটুকুটা ডিই সমান্তরাল বিসি, একটা প্রমাণ হয়ে গেল। আর একটা কি? আর একটা ছিল যে আমরা লিখতে পারি এফ ই সমান বিসি। আবার এফ ই মানে কি ছিল? এফ ই মানে ছিল 2DE ডাবল সমান বিসি ছিল। তাহলে এইখান থেকে কি লিখবো? ডিই সমান হাফ বিসি। তাহলে সেকেন্ড প্রুফটা হয়ে গেল। এই যে এই একটা প্রুফ এখানে, আর এই প্রুফটা এইটা। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে এই অঙ্কটা করতে গেলে, প্রমাণটা করতে গেলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সামান্তরিক প্রমাণ করে দেওয়া, তাহলেই আমাদের সব সমস্যা মিটে যাবে। আর সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাদের এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে সর্বসম করতে, তাই তো? তাহলে অঙ্কটা কমপ্লিট। এই হলো মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা মিড পয়েন্ট থিওরেম। খুব গুরুত্বপূর্ণ একটি মূল থিওরেম ইউক্লিডিয়ান জিওমেট্রিতে। ঠিক আছে, এই হলো আজকের বিষয় কমপ্লিট।